কে কখন কার কাছে নিজের মৃত্যু ভিক্ষা চাইবে সেটা কে জানে বল। কার কখন কিভাবে মৃত্যু আসে সেটা তো আমরা বলতে পারি না। এই যে তোরা আমার সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলছিস, এমনটাও তো হতে পারে যে কাল সকালে খবরে হয়তো দেখা গেল তোদের দুজনের সেই গলাটাই আর থাকলো না। হতেও তো পারে এমনটা, তাই না? ইশরাকের হুমকির প্রেক্ষিতে নির্ভীক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, যাদের মৃত্যুতে ভয় নেই তাদের মারার হুমকি দিয়ে লাভ নেই। মৃত্যুতে কাদের ভয় থাকে জানিস? যাদের কাছে বেঁচে থাকার হাজারটা কারণ থাকে, যাদের এই দুনিয়ায় দুনিয়ার মানুষজনের উপর মায়া জমে থাকে। কিন্তু আমাদের সেসব কিছুই নেই। আমাদের কারোর কোনো পিছু টান নেই। এই দুনিয়ায় না থাকলেও কেউ কাঁদবে না আমাদের জন্য। আর আমাদেরকে মারার ভয় দেখাস না। তোর অনেক পিছু টান আছে, তুই বরং নিজের চিন্তা কর। তাহলে বরং যাদেরকে মারলে তোরা কষ্ট পাবি তাদেরকে মারবো। না চাইতেও কিন্তু আজকে নিজেদের দুর্বলতার কথাটা আমার সামনে স্বীকার করে ফেললি তুই, নির্ভীক। যাক সেসব কথা, এখন বল তো, এই সকাল সকাল কালো বেড়ালের মতন আমার রাস্তা কাটলি কেন? অনুপ্রভাকে বিরক্ত করছিস কেন? নির্ভীকের মুখ থেকে এই নামটা শুনতেই ইশরাক চমকে উঠল। নির্ভীকরা যে প্রভাকে নিয়ে ওর সাথে কথা বলতে এসেছে সেটা এতক্ষণে আন্দাজ করতে পারল। তোরাকে চিনলি কি করে? তুই উৎস যদি এখন বিরক্তি ভরা কণ্ঠে বান্দরের বলল, মতো লাফাস, তাহলে তোকে আটকানোর জন্য তো চিড়িয়াখানা থেকে লোকজনকে ডাকতেই হবে, তাই না? এখন এই চ্যাপ্টারের আজগুবি কথাবার্তা বলে আমাদের সময় নষ্ট করিস না। যা প্রশ্ন করছে উত্তর দিয়ে দে। ও তোদেরকে ও তোদেরকে বলেছে এই কথা? ইশরাকের প্রশ্নের প্রেক্ষিতে নির্ভীক মৃদু রাগী কণ্ঠে বলল, কে বলেছে সেটা তোর না জানলেও চলবে। তুই আগে বল, ওর পেছনে পড়ে আছিস কেন? বাংলা কথা কি তোর মাথায় যায় না? যখন বলেছে যে ওর জীবনে তোর জায়গা নেই, তোকে পছন্দ করে না, তারপরেও কেন কুকুরের মতো ঘুরছিস ওর পেছনে? সেই কৈফিয়ত কি তোদের মতন চুনোপুটিকে দিতে হবে নাকি? চোখের সামনে থেকে সর, মাথা এখন গরম হয়ে আছে। ঠান্ডা করার ব্যবস্থা আমাদের কাছে আছে। ওকে বিরক্ত করা ছেড়ে দিবি, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। কি করবি? শালা তোদের ক্ষমতা কী রে? তোদের দুটো কিন্তু আমাকে এখনো ভালো করে চিনিস না। তিশান শিকদারকে গিয়ে জিজ্ঞেস করিস, ও বলে দিতে পারবে। ও বলে দিতে পারবে ইসরাক খান ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি জানি আমি জানোয়ার, তাই বলছি আমার সাথে খেলতে আসিস না। আমার শিকার আমার মুখ থেকে কেউ কেড়ে নিয়ে যাবে সেটা কিন্তু আমি হতে দেব না। যে কেড়ে নিতে আসবে সেও আমার শিকার হয়ে যাবে। ফ্ল্যাটের দরজা খুলতেই নির্ভয় প্রেরণার মুখোমুখি হলো। দুজনকে দেখে দুজনেই মুখ ফুটিয়ে উঠল এক চিলতে হাসি। আপনি হঠাৎ আমার ফ্ল্যাটে যে? আসলে বাড়িতে একা একা ভালো লাগছিল না, তাই নাবিলের সাথে একটু গল্প করতে এসেছিলাম। আমি অনেকক্ষণ এসেছি, প্রায় 2 ঘন্টার মতো হতে চললো। আরেকটু থাকুন। প্রেরণা স্মিত হেসে বলল, আর থাকতে পারবো না, অনেকক্ষণ এসেছি। এখন ভাইয়া বাবা চলে আসবে, আমাকে বাড়িতে না পেলে দুশ্চিন্তা করবে। নির্ভয় ভ্রু কুঁচকে বলল, দুশ্চিন্তা করার কি আছে? আপনি কি ছোট বাচ্চা নাকি যে হারিয়ে যাবেন? না আসলে তেমনটা না, কিন্তু আমাকে না তাও যেতেই হবে। নির্ভয় একটা হতাশার শ্বাস ফেলল। বলল যে পরিবারের বাধ্য মেয়েকে দিয়ে সে নিজের ইচ্ছেতে কিছু করাতে পারবে না। যে মেয়েটা ভার্সিটিতে পড়ে অথচ আজ অবধি নিজের বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে না, তাকে এসব কথা বলাই হয়তো বৃথা। অবশ্য প্রেরণা চাইলেও কেউ নিতে দেয় না, কেননা ওর পুরো জীবনটা নিয়ন্ত্রণ করে ওর বাবা আর ভাই। কখন কোথায় যাবে, কি খাবে, কি পরবে, কার সাথে বন্ধুত্ব রাখবে কি রাখবে না, সবটাই ওনারা দুজনে দেখেন। বেশ, তবে যান, সময় করে অন্য কোনো দিন আসবেন। আমি তো প্রায়ই আসি, আজকেও 2 ঘন্টার মতো থাকার কারণে আপনার জন্য অপেক্ষা করছিলাম। না হলে আরও একটু আগে বাড়ি ফিরে যেতাম, কিন্তু আপনার তো বাড়ি ফেরার সময় হচ্ছিল না, সেই জন্য বাধ্য হয়েই চলে যাচ্ছিলাম। প্রেরণা ওর জন্য অপেক্ষা করছিল, এই কথাটা যেন নির্ভয়ে ঠিক বিশ্বাস হলো না। বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপনি আমার জন্য অপেক্ষা করেছিলেন? সত্যি? হ্যাঁ, আমি যেই দিনই আপনার ফ্ল্যাটে আসি সেই দিনই আপনার জন্য অপেক্ষা করি, কিন্তু একদিনও আপনি সময় মতো আসেন না। তো আমাকে একটা ফোন করবেন, ফোন করে আসতে বলবেন। নাকি আবার আমাকে ফোন করার জন্য আপনার বাবার ভাই থেকে অনুমতি নিতে হবে? না তেমনটা না, আমারই ফোন করে আপনাকে ডাকতে একটু অস্বস্তি হয়। আপনি নিশ্চয়ই জরুরি কোনো কাজেই থাকেন, সেখানে আমি ফোন দিলে যদি বিরক্ত হন সেই ভয়ে আর দিতে পারি না। আরে রাখুন তো আপনার জরুরি কাজ।
বেকার মানুষের আবার কিসের জরুরি কাজ? আপনার যখন ইচ্ছা করবে তখনই আমার ফোন দেবেন। বিশ্বাস করে একবার আসতে বলে দেখবেন আপনার বিশ্বাসের মর্যাদা রাখি কি না। যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক না কেন, আপনার একটাকে আমি সাড়া দেব। আর যদি তখন আপনার বন্ধুদের সাথে থাকেন, যদি ওরা আপনাকে আসতে না দেয়, তাহলে কার কথা রাখবেন? নির্ভয় ভ্রু উঁচিয়ে সন্দেহী গলায় প্রশ্ন করল। আমার জীবনে গুরুত্বের তালিকার সবার ওপরে থাকতে চাইছেন নাকি? তা বেশ ভালো কথা, আপনার এই ইচ্ছেটা মন্দ না। নির্ভয়ের এমন প্রশ্নে প্রিয়না থতমত খেয়ে গেল, এলোমেলো দৃষ্টি ফেলে বলল। আমি সেটা কখন বললাম? আমি তো বলতে চাইছিলাম যে এখানে কি করছিস? হুট করে প্রয়াসের কণ্ঠটা কানে যেতেই কেঁপে উঠল প্রিয়না। সিঁড়ির দিকে তাকাতেই দেখল প্রয়াস রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে, মৃদু কাঁপা কণ্ঠে বলল। আসলে ভাইয়া, বাড়িতে একা একা ভালো লাগছিল না, তাই নাবিলার সাথে গল্প করতে এসেছিলাম একটু। প্রয়াস ওদের দিকে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে প্রিয়নাকে বলল। নাবিলের সাথে গল্প করতে এসেছিলি তো? কোথায়? ওকে তো আমি দেখতে পাচ্ছি না কোথাও। আমি তো অন্য কারোর সাথে গল্প করতে দেখছি না তোকে। শেষের কথাটা প্রয়াস নির্ভয়ের দিকে তাকিয়ে বলল। নির্ভয় প্রয়াসের খোঁচানো কথাটা বেশ ভালোই ধরতে পারল। হালকা হেসে প্রয়াসকে বলল। নাবিলার সাথে গল্প করতে এসেছিল জন্য যে আর কারোর সাথে কথা বলতে পারবে না এমন তো কোনো বিষয় নেই, তাই না? অবশ্য যদি আপনি নতুন করে কোনো নিয়ম বানিয়ে থাকেন তাহলে সেটা আমার জানা নেই। প্রয়াস মৃদু রাগী কণ্ঠে নির্ভয়কে বলল। নিয়ম সম্পর্কে জেনেও তুমি কী বা করবে? নিজের পুরো জীবনটাই তো বিনিময়ে চালাও। প্রেরণা বুঝতে পারল যে একটা ঝামেলা তৈরি হতে চলেছে, তাই সে আগেভাগে সাবধান হয়ে গেল। প্রয়াসকে বুঝিয়ে বলল। আসলে ভাইয়া, নাবিলার সাথে গল্প করে যাওয়ার সময় দরজায় নির্ভয়ের সাথে দেখা হয়ে গেল, তাই ওনার সাথে টুকটাক কথাবার্তা বলছিলাম, এছাড়া আর কিছু না। না হলে আমি নাবিলার সাথে গল্প করতেই এসেছিলাম। উনি তো একমাত্র বাড়িতেই ফিরলেন। সবার সাথে মিশতে তোকে আমি বারণ করছি না? আর বাড়িতে কি তোর ভাবি নেই? তাহমিনার সাথে গল্প করবি, অন্য জায়গায় আসা লাগে কেন? শেষের কথাটা প্রয়াস বেশ ধমক দিয়ে বলে উঠল প্রিয়নাকে। প্রিয়না মেঝের দিকে দৃষ্টি তাক করল, অপরাধী কণ্ঠে বলল। আমি সরি ভাইয়া, আসলে ভাবি ঘুমাচ্ছিল। তো তোর ফোন নেই, বাড়িতে টিভি নেই, আর পড়াশোনা কে করবে? সামনে পরীক্ষা, এখন পড়াশোনা বাদ দিয়ে গল্প করতে অন্যদের বাড়ি ঘুরে বেড়াচ্ছিস? তোকে আমি বলেছি না পরীক্ষার আগে কারোর সাথে বেশি মেলামেশা করবি না? বেশি বিষয় নিয়ে ভাববি না, তাহলে সেগুলো মাথার মধ্যে ঘুরতে থাকবে। পড়াশোনায় মনোযোগ দিতে পারবি না। তুই তো আর তার সাথে গল্প করা শুরু করে দিয়েছিস। যার তার সাথে কাকে নিজের কথার কতটুকু সময় দেওয়া চায় সেটা বুঝিস না তুই? ভাইয়া, আমি তো এমনি কথা বলছিলাম, তুমি এতটা রেগে যাচ্ছ কেন? আর আমিও ওনার সাথে কথা বলছিলাম আগে, আমি বলতে চেয়েছিলাম জন্যই উনি বলছিলেন। এবার থেকে আর বলবি না। গমগমে কণ্ঠে প্রয়াস প্রেরণাকে কথাটা বলল। নির্ভয় ব্যঙ্গাত্মক গলায় প্রয়াসকে বলল। পানিকে একটা বাটিতে কিংবা বোতলে ভরে দেখবেন সেই পানিটা ঠিকঠাক তার ভেতরে থাকবে, কিন্তু যখনই আপনি সেটাকে নিজের হাতে নিয়ে মুঠিবন্দি করতে চাইবেন, আঙ্গুলের ফাঁক দিয়ে পুরো পানিটা বেরিয়ে যাবে। আমার কথাটা আসল উদ্দেশ্য কী ছিল জানেন? যতক্ষণ আপনি পানিটাকে মুক্তভাবে একটা নির্দিষ্ট জায়গায় ওকে ওর মতন থাকতে দিয়েছিলেন, ততক্ষণ কিন্তু ঠিকই ছিল। তখনও কিন্তু এই পানির ওপরই আপনারই মালিকানা ছিল। কিন্তু যেই না আপনি বেশি অধিকার বোধ ফলাতে চেয়ে একদম নজরে মুঠোর মাঝে বন্দি করতে গেলেন, অমনি হারিয়ে ফেললেন। আমি কিন্তু আপনাকে অন্য কিছু বোঝাতে চাইনি, একটা সাধারণ কথা বললাম। আর আপনি তো আবার অতিরিক্ত বুদ্ধিমান, এত বড় চাকরি করেন, পড়াশোনায় ভালো ছিলেন, নিশ্চয়ই আমার কথাটা বুঝেই গেছেন। কথাটা বলে নির্ভয় বাড়ির ভেতর চলে গেল। প্রয়াস প্রিয়নার হাত ধরে নিজেদের ফ্ল্যাটে চলে গেল। প্রবীর শিকদার প্রতিদিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিলেন। আসার পর থেকে মেয়েকে দেখতে না পেয়ে তিনি ব্যস্ত হয়ে উঠেছেন। তার স্ত্রী কোনো মতে আটকে রেখেছেন তাকে। এমন সময় দরজা দিয়ে ছেলেকে নিজের প্রাণপ্রিয় মেয়েকে এভাবে হাত ধরে টেনে আনতে দেখে তার ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে এলো। তার উপর যখন দেখলেন তার মেয়ের চোখে জল, তার বুকটা যেন মোচড় দিয়ে উঠল। তড়িঘড়ি করে তিনি এগিয়ে গেলেন। প্রয়াসের হাত থেকে দ্রুত প্রিয়নার হাতটা ছাড়িয়ে নিয়ে একটা ধমক দিয়ে বলে উঠল। এসব কোন ধরনের আচরণ প্রয়াস? ওর হাতটা এত জোরে ধরেছ কেন? লাগছে তোর? আমার তো আজকাল তোমার আদরের মেয়ের আচরণ ঠিক লাগছে না বাবা। ওর হাতটা ঠিক এভাবেই শক্ত করে ধরতে হবে, না হলে বেরিয়ে যাবে। কি বলতে চাইছো তুমি? কি হয়েছে আমার মামুনি? সেটা তুমি ওকে জিজ্ঞেস করো।
প্রবীর শিকদার মেয়ের দিকে তাকালেন, দু হাতের আজলায় মেয়ের কান্নারত মুখটা নিয়ে আদুরে গলায় বললেন, কি হয়েছে মামনি, আমায় বলো তো? তোমার ভাইয়া এত রাগ করছে কেন? বাবার এমন আদুরে কণ্ঠ পেয়ে প্রিয়নার কান্নার তোপ আরও বাড়ল। শব্দ করে কেঁদে উঠল, অভিযোগের কণ্ঠে বলল, আমি কিছু করিনি। আমি তো গিয়েছিলাম নাবিলার সাথে গল্প করতে। আসার সময় ওদের বাড়ির সামনে নির্ভয়ের সাথে দেখা হয়ে যায়। ওনার সাথে একটু টুকটাক কথাবার্তা বলছিলাম। এর মাঝে ভাইয়া এসে ওনার সাথে কথা বলতে দেখে রাগারাগি করে। বিশ্বাস করো বাবা, আমি আর কিছু করিনি। প্রবীর শিকদার মেয়ের চোখের জল মুছে দিলেন। এক হাতে মেয়েকে নিজের বুকের সাথে আগলে ধরে গম্ভীর কণ্ঠে প্রয়াসকে বললেন, এখানে তো আমি অন্যায়ের কিছু দেখছি না। একজন মানুষের সাথে দেখা হয়েছে, আর যেহেতু সে পূর্ব পরিচিত, তার সাথে কথা বলতেই পারে। তুমি এখানে অন্যায়ের কি দেখলে? অন্যায় হয়তো এখনো শুরু হয়নি বাবা, কিন্তু হতে পারে ভবিষ্যতে। সেই কারণেই সব কিছুর শুরু হওয়ার আগেই আমি থামিয়ে দিতে চাইছি। আমি তোমাকে আগেই বলেছি, ওই ছেলেকে আমার পছন্দ না। যার নিজের জীবন নিয়ে কোনো সিরিয়াসনেস নেই, পড়াশোনায় ভালো না, ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, তেমন ছেলেকে আমি আমার বোনের আশেপাশেও দেখতে চাই না। আমার দোকানে কিন্তু অসংখ্য কর্মচারী আছে। প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে আমায় সব সময় তাদের সাথে কথা বলতেই হয়। তাদের সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু তার মানে তো এই নয় যে তাদের গুরুত্বটা আমার জীবনে অত্যাধিক বেশি, কিংবা তারা আমার পরিবারের একটা অংশ হয়ে উঠেছে। হ্যাঁ, ওরা আমার পরিবার, কিন্তু সেটা আমার কাজের সূত্রে। যে পরিবার গঠিত হয়েছে, সেই পরিবারের সদস্য। তুমি জানো, নির্ভয়ের বাবা আমার বন্ধু এবং আমার অত্যন্ত বিশ্বস্ত একজন কর্মচারী। আমার বন্ধুর ছেলে মেয়ের সাথে আমার ছেলে মেয়ের কথা হবে, এটা স্বাভাবিক। আমি আমার মেয়েকে বিশ্বাস করি। আমি জানি আমার অপছন্দ এমন কোনো কাজ আমার মেয়ে করবে না। কি মামনি, আমি ঠিক বলছি না? বিশ্বাস করো বাবা, আমরা দুইজন শুধু টুকটাক কথাই বলছিলাম। সারাদিন বাড়িতে বসে থাকতে আমার ভালো লাগে না। তোমরা তো কেউ থাকো না, ভাবি সারাদিন কাজ করে। আমি তাই একটু নাবিলার সাথে গল্প করতে চাই। বুঝতে পেরেছি মামনি, আর কান্না করতে হবে না। তোমার যখন ইচ্ছে তুমি ওদের বাড়ি গিয়ে নাবিলার সাথে গল্প করে আসবে। আর যদি তোমার ইচ্ছা হয়, তুমি নির্ভয়ের সাথেও কথা বলবে। প্রবীর শিকদারের কথায় অসম্মতি জানিয়ে প্রয়াস বলে উঠল, আমি কিন্তু তোমাকে বলছি বাবা, তোমার এই সিদ্ধান্তটা ঠিক না। বামন হয়ে চাঁদে হাত দিতে কিন্তু সবাই চায়। কিন্তু চাঁদ যদি তার নিজের জায়গাটা বুঝে, তাহলে আর বামনের সাহস হবে না ওকে ছোঁয়ার। আর আমি জানি আমার ঘরের চাঁদ নিজের জায়গাটা খুব ভালো করে জানে। তারপরেও যদি কেউ সাহস দেখায়, তাহলে তখন না হয় তার ব্যবস্থা করা যাবে। কিন্তু ভবিষ্যতের কিছু অনিশ্চিত কথা ভেবে আমি আমার মেয়েকে কাঁদাতে পারবো না। এই নিয়ে আর কোনো কথা হোক আমি চাই না। যাও, ঘরে যাও। প্রয়াস আর কিছু বলল না। প্রিয়নার চোখের জল মুছে দিয়ে প্রবীর শিকদার ও নিজের ঘরে চলে গেলেন ফ্রেশ হতে। তাহমিনা এগিয়ে সে প্রিয়নাকে বলল, তুমি আর নির্ভরের সাথে কথা বলবে না। ওই ছেলেটা খুব ভালো। আর তুমি তো তোমার ভাইকে চেনো, বলো। অযথা অপমান করবে সবার সামনে। এই ভয়ে আমি অনেকবার ওনাকে এড়িয়ে চলার চেষ্টা করেছি ভাবি। কিন্তু একটা মানুষ যদি বারবার আমায় উপেক্ষা করা সত্ত্বেও নিজ থেকে এগিয়ে আসে কথা বলার জন্য, তাহলে আমি কি করব বলো? তাহমিনা একটা হতাশার শ্বাস ফেলল। নির্ভয় যে কেন বারবার এগিয়ে আসে প্রিয়নার সাথে কথা বলার জন্য, সেটা হয়তো একটু হলেও আন্দাজ করতে পারে তাহমিনা। কিন্তু এই কথাটা মুখ দিয়ে বের করার সাহস নেই তার, না হলে সমস্যাগুলো আরও বাড়বে, কমবে না। কি দরকার ছিল বাড়ি ফেরার? সারাদিন যাদের সাথে কাটাও তাদের সাথেই রাতটুকু তো সারাদিন যাদের সাথে রাতটুকু কাটাও তাদের সঙ্গে রাত কাটালেই তো পারো। মিরাজুল সাহেবের কথা শুনে নির্ভয়ের পা জোড়া থেমে গেল। ঘড়িতে একবার সময় দেখে নিয়ে বলল, রাত 8টা বাজে মাত্র। আর যদি তুমি বলো, তাহলে কাল থেকে আর বাড়ি ফিরবো না। কাজের কাজ তো কিছুই করো না সারাদিন, তাহলে এত রাত অবধি বাইরে কি করো? তোমাদের এই রোজকার কটূক্তিগুলো থেকে বাঁচার চেষ্টা করি। বাড়িতে এলেই তো প্রতিদিন তোমাদের সে একই কথা। এগুলো থেকে একটু সময় দূরে থাকার চেষ্টা করি। কথা শোনার মতন কাজ করলে তো তোমাকে কথা শুনতেই হবে। জীবনে তো এমনি 12টা বাজিয়ে রেখেছো, তারপর আবার জুটিয়েছো কতগুলো লোফার বন্ধু। কে জানে সারাদিন কি কি করে বেড়াও তাদের সাথে মিলে। নির্ভয় তা ছিল হেসে বলল, যেখানে নিজের বাবা ছেলের উপর ভরসা রাখতে পারে না, সেখানে অন্যদেরকে আর কি বলবো। তুমি তো সুযোগ তৈরি করে দাও সবাইকে আমায় অপমান করার। এতগুলো বছরেও তোমার ছেলেকে চিনলে না। মিরাজুল সাহেব কিছু বললেন না। নির্ভয় শান্ত কণ্ঠে বলল, আর কয়েকটা দিন আছে, তারপরই অনার্স শেষ হবে।
এরপরে একটা কাজ খোঁজার চেষ্টা করব। যদি না পাই তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাব। চিন্তা করো না। আমি বড় হওয়ার পরেও আমার বাবাকে এখনো কাজ করতে, এটা আমার জন্যই লজ্জাজনক বাবা। বিশ্বাস করো, এই লজ্জাটা প্রতিনিয়ত আমায় কুড়ে কুড়ে খায়। কিন্তু কোনো কাজ না পেলে আমি কি করব বলো? জানি সবসময় তোমাদের হতাশ করেছি। কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাইনি, চাকরি পাইনি, পড়াশোনাতেও ভালো না। কিন্তু না পেলে আমি কি করব? ভাগ্য তো থাকতে হয়, তাই না? চেষ্টা করলে তো সবই পাবে। চেষ্টা দিয়েই তো সব হয় না বাবা, ভাগ্যও থাকতে হয়। আমি চেষ্টা করেছি কি না সেটা আমি জানি। আমার বই জানে, আমার টেবিল, আমার বদ্ধ ঘর জানে। ওরা ছাড়া আর কেউ আমার আর্তনাদ দেখেনি, আমার কান্নার আওয়াজ শোনেনি। যদি তুমি শুনতে তাহলে আমার থেকে বেশি তুমি কাঁদতে। কিন্তু আমি তো আর তোমাকে নিজের কান্নাটা দেখাতে পারিনি, তাই তুমি বোঝো না। কাদার সময়টুকু যদি পড়তে, তাহলে হয়তো একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেতে। নিজের বাবার কথা শুনে নির্ভয় হাসল। এতক্ষণ ধরে যে কথাটা ওনাকে বোঝাতে চাইলো সেটা উনি বোঝেননি। আর কটা দিন সহ্য করো বাবা। যদি কিছু করতে না পারি তাহলে গলায় দড়ি দিয়ে হলেও তোমার বোঝা আমি এবারে কমাবো। কলেজ ক্যাম্পাসের পেছনের দিকে পুরনো শিমুল গাছটার নিচে বসে আছে বকুল। শুধু বসে আছে বললে ভুল হবে ফুপিয়ের কাছে। ফর্সা চোখ মুখ লাল হয়ে উঠেছে। তার আশেপাশে আর কাউকে দেখা যাচ্ছে না আপাতত। এদিকে সৌমিকে খুঁজতে খুঁজতে প্রভাও সেদিকেই এলো। বকুলকে এভাবে বসে কাঁদতে দেখে প্রভা দ্রুত সেদিকে এগিয়ে এলো। হাঁটু গেড়ে ঘাসের উপর বসে পড়ল। চিন্তিত কণ্ঠে বকুলকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে বকুল ফুল, কাঁদছো কেন? প্রভার কণ্ঠ পেয়ে বকুল সেদিকে একবার তাকালো। কিছু না বলে চুপচাপ আবার নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। এরই মাঝে হন্তদন্ত পায়ে ছুটতে ছুটতে সেখানে নির্ভীক এলো। নির্ভীক ও বকুলের পাশে এসে বসলো। উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে বকুল? ফোন করে ডাকলে কেন আমায়? আর কাঁদছো কেন? এবারে বকুল একটু শব্দ করেই কেঁদে উঠল। নির্ভীক আর প্রভা দুজনের মুখ চাওয়াচাবি করলো। কেউ কিছু বুঝতে পারছে না। প্রভা শান্ত কণ্ঠে বলল, বলবে না আমাদের? বকুল দু হাতে চোখের জল মুছে নিয়ে ওদের দিকে তাকিয়ে কান্না জড়ানো কণ্ঠে বলল, আমি কি সত্যি মেয়েদের মতন? বকুলের এমন প্রশ্নে দুজনেই একটু ভরকালো। ওদেরকে চুপ থাকতে দেখে বকুল পুনরায় বলে উঠল, বলো না, আমি সত্যি মেয়েদের মতন, তাই না? আমাকে দেখে একটু ছেলেদের মতো লাগে না? হঠাৎ এই প্রশ্ন কেন করছো? কেউ কিছু বলেছে তোমায় এই নিয়ে? নির্ভীক সন্দেহী কণ্ঠে প্রশ্নটা করতে বকুল মৃদু রাগী কণ্ঠে বলল, বলবেই তো। জানো, ওরা আমাকে হিজড়া বলেছে। ওরা আমাকে বলেছে আমাকে দেখলেই নাকি ওদের ওসব মানুষদের কথা মনে হয়। তুমি বলো, আমি কি এতটা মেয়েদের মতো আচরণ করি? হ্যাঁ, আমি জানি আমার কথাবার্তা চালচলনের মাঝে একটু মেয়েলি ভাব আছে, কিন্তু আমি কি করব? আমি তো ইচ্ছা করে এমনটা করি না। আগের থেকেই আমার কথাবার্তা এমন, তার জন্য আমাকে এসব বলতে হবে? এবারে পুরো ব্যাপারটা নির্ভীক আর প্রভার কাছে পরিষ্কার হয়ে উঠল। এই অপমানটা করার জন্যই ইশরাকের সাথে প্রভার একবার ঝামেলা হয়েছিল। কলেজে অনেকেই বকুলকে এই কথাটা বলে অপমান করে। এই কারণেই বেশিরভাগ সময়টা বকুলকে নিজের সাথে রাখতে চায়। সেম ইয়ার আর সেম ডিপার্টমেন্ট হওয়ায় তাতে সুবিধাই হয়। বাকি সময়টা অবশ্য নির্ভীকদের সাথে থাকে। ওকে একা পেলে যে কেউ এসে অপমান করে, খোঁচা মেরে কথা বলে চলে যায়। ছেলেটা নিজের হয়ে একটু প্রতিবাদও করতে পারে না। প্রভা ব্যাগ থেকে পানির বোতল বের করে বকুলের দিকে এগিয়ে দিল। চোখের পানিটা মোছার জন্য রুমালটাও এগিয়ে দিল। এই সামান্য একটা কারণে কেউ কাঁদে বকুল ফুল? দেখো, মানুষের কাজই কথা বলা। সবসময় সবাই আমাদেরকে অপমান করার সুযোগ খোঁজে। হ্যাঁ, কিন্তু আমরা তো জানি আমরা কেমন, তাই না? তাহলে আমরা তার কথায় কেন অপমানিত হব? তুমি আজ থেকে এটা ভাববে যে যারা তোমায় এসব কথা বলে, বলে, তারা তোমায় কখনো বোঝেনি, তাই তাদের কথা শোনার কোনো দায়ী তোমার নেই। জানো, এই কারণে আমার বাড়িতেও আমাকে অনেক অপমান করে সবাই। আমার বাবা আমায় একটুও পছন্দ করে না। এর জন্য আমার সব ভাই বোনেরাও আমাকে নিয়ে মজা করে। আমার না তখন খুব কান্না পায়, আর আমাকে কাঁদতে দেখে বাবা আরও বেশি বকা দেয়। বকুলকে সান্ত্বনা দেওয়ার মতন কোনো কথা এবার আর প্রভা খুঁজে পেল না। যদি নিজের পরিবারই দুর্বলতাগুলো নিয়ে মজা করে তাহলে বাইরের লোকজন তো সুযোগ পাবেই। বকুলের হাত থেকে নির্ভীক রুমালটা নিয়ে চোখ দুটো মুছে দিল। মাথায় স্নেহের হাত রেখে শান্ত কণ্ঠে বলল,
আমাদের সমাজে যারা হিজড়া হিসেবে পরিচিত, তারা কি মানুষ না? তারাও তো আমাদের মতনই রক্তে মাংসে গড়া, আমাদের সৃষ্টিকর্তার তৈরি করা মানুষ। তাদের জন্মও কোনো মায়ের গর্ভেই হয়েছে। তারা কিন্তু নিজেরা ইচ্ছা করে এমনটা হয়নি। শারীরিক কিছু ত্রুটির কারণে তারা আমাদের থেকে একটু আলাদা। তার মানে তো এমনটা না যে তারা অমানুষ, তাই না? বকুল মাথা নাড়িয়ে সম্মতি জানালো। নির্ভীক আলতো হেসে পুনরায় বলল, এই যে আমাদের সমাজে এত ভেদাভেদ বিদ্যমান, সেসব আমাদের মানুষদের তৈরি। তুমি কিন্তু তাদের মতন না। তোমার কণ্ঠ মেয়েদের মতো ধীর স্থির। তোমার চাল চলন, হাঁটা চলা সবকিছুতেই মেয়েদের মতন কোমলতা বিরাজমান। তাই বলে না তুমি মেয়ে, আর না তুমি কি। মানলাম আচরণের ধরন একটু মেয়েলি, তুমি এমনই। আর তুমি যেমন ভাবেই খুশি থাকো, তোমার মনে এত প্যাচ নেই বকুল। তুমি মানুষটা খুব ভালো। তুমি সবাইকে আগলে নিতে জানো, সবাইকে আপন করতে জানো। তুমি যেমন অন্যের খুশিতে হাসতে পারো, তেমনি অন্যের দুঃখে কাঁদতেও পারো, যে গুণটা সবার মাঝে থাকে না। তার মানে তুমি বলতে চাইছো আমি যেমন আছি তেমনটাই বেস্ট? একদমই নেই। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। এই মানুষগুলো যদি তোমাকে এভাবে খোঁচা না দিত, তাহলে কি তুমি কখনো নিজেকে নিয়ে অসন্তুষ্ট ছিলে? বকুল দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানালো। তার মানে কি দাঁড়ালো? তুমি অন্যের জন্য নিজের পছন্দ বদলাতে চাইছো, যেটা কখনো করবে না। তোমাকে ঘৃণা করবে এমন অসংখ্য মানুষ তুমি পাবে, কিন্তু তোমাকে ভালোবাসতে পারে এমন মানুষের খুব অভাব। তাই তুমি নিজেই নিজেকে ভালোবাসতে শেখো। আর ওরা তোমার তুলনা ওরা তোমার তুলনা কোন মানুষের সাথে করেছে? তুমি তো জানো তুমি তেমন না। তাহলে কেন কাঁদছো? তুমি কেন অপমানিত হচ্ছ? বরং ওরা নিজেরা নিজেদেরকে নিচু করেছে, যারা তোমাকে কোনো এক শ্রেণীর মানুষের সাথে তুলনা করে অপমান করতে চেয়েছে। নির্ভীকের বলা কথাগুলো বেশ ভালোভাবে মস্তিষ্কে ধারণ করতে সক্ষম হলো বকুল। কান্নার বদলে তার মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। এদিকে প্রভা মুগ্ধ নয়নে নির্ভীকের দিকে তাকিয়ে আছে। প্রথম দিন থেকে এই মানুষটার কথার মাঝে একটা বিশেষ কিছু অনুভব করতে পারে প্রভা। নিজের কথার দ্বারা মুহূর্তের মাঝে মানুষের ভাবনাকে বদলে দিতে পারে। যে হিসেবটা খুব কঠিন লাগছিল একটা সময়, নির্ভীক খুব সহজ সাবলীল ভাষায় সেই হিসেবটা করে দিল। দূর থেকে দেখলে মনে হয় মানুষটা খুব গম্ভীর, সবসময় নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত থাকে। আশেপাশের কার কি হয়ে গেল তাতে তার কিছুই যায় আসে না। কিন্তু কেউ যদি মানুষটাকে একটু কাছ থেকে দেখে, তাহলে বুঝতে পারবে যে তার আশেপাশের মানুষগুলোর সামান্য একটু কষ্টতে সে কতটা উদ্গ্রীব হয়ে ওঠে। হ্যাঁ, মানুষটা হয়তো খুব গম্ভীর ঠিকই, কিন্তু প্রয়োজন অনুসারে কথা ঠিকই বলতে পারে। নিজেকে নিয়ে ভাবনায় ব্যস্ত থাকে ঠিকই, তবে প্রয়োজনে নিজের ভাবনা ছেড়ে অন্যদেরকে নিয়েও ভাবতে পারে। হুট করে প্রভার এই মানুষটাকে ভীষণ ভালো লাগলো। একটা চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যার মাঝে সব ধরনের দোষ গুণ খুঁজে পাওয়া যাবে। ভীষণ আকর্ষণীয় তার চরিত্র, যার সাথে আজকাল প্রভার কথা বলতে ভীষণ ভালো লাগে, যার সাথে সময় কাটাতে প্রভার ভীষণ ভালো লাগে, যার ঠোঁটের মুচকি হাসিটা দেখার অপেক্ষায় থাকে প্রভা। প্রভা আনমনেই হাসল। কোনো এক নতুন অনুভূতির আভাস পাচ্ছে যেন সে। হয়তো একটু তাড়াতাড়ি হচ্ছে সবটা, তবে সেটা প্রভার কাছে মন্দ লাগছে না। প্রভার এসব ভাবনার মাঝে বকুল কৃতজ্ঞতা ভরা কণ্ঠে নির্ভীককে বলল, আমি জানতাম তুমি আমাকে বোঝালে আমি বুঝে যাব। তুমি ছাড়া আর কেউ আমাকে বোঝাতে পারবে না। এই জন্য আমার তোমায় এত ভালো লাগে। ভাগ্যিস হরি আমায় তোমায় পাইয়ে দিয়েছিল। আমি হরির কাছে প্রার্থনা করব যেন তোমায় রাধার মতন একটা প্রেমময় কমল আনন্দময়ী জীবন সঙ্গী দেয়। আরে এত কষ্ট করে তোমার হরিকে আমার জন্য জীবনসঙ্গী খুঁজতে হবে না। নজরে একজন আছে, তাকে জীবনসঙ্গী বানিয়ে দিলেই হবে। নির্ভীক আর চোখে প্রভার দিকে তাকিয়ে কথাটা বলল, যা প্রভা খেয়াল করলো না। প্রভা প্রশ্নাত্মক গলায় নির্ভীককে জিজ্ঞেস করলো, আপনার প্রেমিকা আছে? সেটা আবার আমি কখন বললাম? এই তো একটু আগে বললেন আপনার নজরে নাকি একজন আছে। সে তো কল্পনায়, বাস্তবে কেউ নেই। এই বেকার মানুষের হাত ধরার সাহস আর খেয়েই বা দেখাবে বলুন? দেখাতেই পারেন। সবাই টাকার পেছনে ছোটে না। বেকার মানুষের হাত ধরে তাকে নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সাহস জোগানোর মতো সাহসও অনেকেরই মাঝে থাকে। নির্ভীক মুচকি হেসে বলল, আমি তো এমন কাউকে দেখিনি। যাদের দেখেছি তারা কেউই ভালোবাসার খোঁজ করেনি। সবাই করেছে একটা বিলাসবহুল জীবনের খোঁজ। হয়তো তেমন কেউ কখনো আপনার জীবনে আসেইনি। চোখ কান খোলা রাখবেন সব সময়। বলা তো যায় না, হয়তো কখনো তেমন কারো আগমন ঘটলো।
নির্ভীক আবারও হাসলো। প্রভার কথার মানে নির্ভীক বুঝলেও নির্ভীকের কথা বোঝার মতন সাধ্য প্রভার নেই। সেজন্যই তো ইশারা পেয়েও বুঝলো না। বেশ অনেকদিন পর আবারও গিটার নিয়ে বসলো উৎসব। বাইরের আকাশটা আজ বড্ড বেশি সুন্দর। প্রতিদিনের মতন তেমন একটা ভ্যাপসা গরম নেই। আবহাওয়াটাকে মোটামুটি শীতল বলা চলে। গিটারটা নিয়ে বসে মন খুলে গান গাইলো। অনেকদিন পর তার মনটা যেন আবারও ভালো লাগছে। নিজের উপরে রাগ অভিমানে গান আর গাওয়া হয় না তার আজকাল তেমন একটা। নির্ভীকদের জোড়াজুড়িতে মাঝে মাঝে গায়, কিন্তু বাড়িতে আর তেমন একটা গাওয়াই হয় না। না, এই গিটারটাকে ছুঁয়ে দেখা হয়। অযত্নে অবহেলায় ঘরের এক কোণায় পড়ে থাকে। অথচ একটা সময় ঘুমলেও গিটারটাকে নিয়ে ঘুমতো উৎসব। এখনো মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন কত কান্নাকাটি করে এই গিটারটা কিনে নিয়েছিল সে। নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিল গিটারটা কিনে নেয়ার জন্য। অবশেষে সফল হয়েও ছিল। ভেবেছিল এই গিটারটাকে সারা জীবন নিজের সঙ্গী বানাবে, কিন্তু সেসব আর হয়ে উঠল না। নিজের পরিবার থেকে একটু সমর্থন পায়নি এই বিষয়ে। অবহেলায় অবজ্ঞায় ধীরে ধীরে নিজের শখটার উপর মরিচা পড়ে গেছে। কথাগুলো ভাবতেই উৎসব হাসল। গিটারে সুর তুলে পুনরায় একটা গান ধরল, কিন্তু এবারে আর গানটা সম্পূর্ণ করতে পারল না। তার আগে রুমে আগমন ঘটল রুবাইদার। পরনে তার ক্রিম কালার ক্রেপ শার্ট, তার উপর মেরুন ব্লেজার আর ম্যাচিং স্ট্রেট প্যান্ট, হাতে গোল্ডেন ওয়াচ, কানে ছোট্ট স্ট্যাড ইয়াররিং, মুখে ন্যাচারাল টোনের ফাউন্ডেশন, মাস্কারা আর ডার্ক মেরুন লিপস্টিক, ব্রাউন সিল্কে চুলগুলো কার করা, হাতে কালো রঙের লেদার হ্যান্ডব্যাগ, যাতে অফিসের গুরুত্বপূর্ণ ফাইলের সাথে ল্যাপটপও বহন করছেন। ফর্সা গায়ের রঙের সাথে অত্যন্ত সুন্দর মুখশ্রী। এই সাজ পোশাকে তার রূপ যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। বয়স যে 40 পেরিয়ে গিয়েছে সেটা তাকে দেখে বোঝার উপায় নেই। চেহারায় তার অপূর্ব লাবণ্যতা ফুটে উঠেছে। নিজ যোগ্যতায় নিজের আলাদা একটা ব্যবসা দাঁড় করিয়েছেন, তৈরি করেছেন নিজের আলাদা একটা পরিচয়। ব্যবসায়িক জীবনে তিনি একজন সফল নারী। তার তুলনা হয়তো তিনি নিজেই। শুধু সফল হতে পারেননি নিজের পরিবারের কাছে, না তিনি স্ত্রী হিসেবে সফল হতে পেরেছেন, না মা হিসেবে। দরজা খোলার শব্দ পেতেই উৎসবের গানের গলায় থেমে গেল। সেদিকে তাকিয়ে একদম ফর্মাল লুকে রুবাইদাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু চমকালো। বরাবরের মতন মুখে তার গম্ভীর ভাব। মানুষটা দেখতে অপূর্ব সুন্দর। যদি মুখে তার একটু হাসি থাকতো তাহলে হয়তো তার সৌন্দর্যটা আরও বাড়ত। কিন্তু তিনি হাসতে বড্ড বেশি কৃপণতা করেন। তাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি অফিসে যাচ্ছেন। উৎসব মৃদু ব্যঙ্গাত্মক গলায় বলল, কাজ করতে করতে মাথায় সমস্যা হওয়ার জন্য রুমের রাস্তা ভুলে গিয়ে কি ভুল করে আমার রুমে চলে এসেছেন নাকি? এছাড়া তো আর আমার রুমে আসার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না আপনার। রুবাইদা রাগী কণ্ঠে বলল, প্রয়োজন ছিল না আসার, কিন্তু বাধ্য হয়ে আসতে হলো আমাকে। তুমি জানো, তোমার রুমের পাশের রুমটাই আমার। আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে ছিলাম, তার মাঝে তোমার এই গিটারের গানের আওয়াজে আমার প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিল। অবশেষে না পেরে আমার মিটিংটা মাঝপথে থামাতে হয়েছে, যার কারণে আমাকে এখন আবার অফিসে যেতে হচ্ছে। কানের মধ্যে তুলা দিয়ে রাখতে পারতেন তো। এত টাকা ইনকাম করে না, সামান্য তুলা কেনার টাকা আপনার কাছে নেই? লিসেন উৎসব, আমার কাছে এতটা সময় নেই যে আমি তোমার সাথে মস্করা করব। তোমাকে কতবার বলেছি বাড়ির ভেতরে এভাবে চিল্লাবে না। আমার ভালো লাগে না এত নয়েজ। এই কারণে আমি নিজের রুমটা সেপারেট করেছি। তার কারণ আমার এত চেঁচামেচি পছন্দ না। আমি গান গাইছিলাম, চেঁচাচ্ছিলাম না। এটা কোনো খেলার মাঠ না যে আমি বসে থেকে চেঁচাবো। তোমার গান আমার কাছে চেঁচানোর মতনই। হোয়াট এভার, তোমাকে বোঝানোর মতন অ্যাবিলিটি আমার নেই। না আমার কাছে এত টাইম আছে যে তোমার পিছনে ওয়েস্ট করব। আজ তোমার এই গিটার আর তোমার ভয়েসের জন্য আমার মিটিংয়ে প্রচণ্ড ডিস্টার্ব হয়েছে। ফার্দার যেন এমনটা আর না হয় সেই বিষয়ে খেয়াল রাখবে। যদি গান গাইতে হয় তাহলে টেরিসে গিয়ে গাইবে, আর না হলে তোমার ওই ইউজলেস ফ্রেন্ড সার্কেল তো আছেই, ওদের সাথে গিয়ে গলা ফাটিয়ে গান গাও। তোমাকে কেউ মানা করবে না, বাট আমার কাজে যেন আর কোনো ডিস্টার্ব না হয়। কথাটা বলে রুবাইদা সেখান থেকে চলে গেল। উৎসব গিটারটা বিছানার উপর এক প্রকার ছুঁড়ে মারল। ইচ্ছে করছে ঘরে সব কিছু ভেঙে তছনছ করতে। শালা যত বালের নিয়ম সব এই বাড়িতে। সারাদিন যদি মামা বলে চিল্লাই মরেও যাই তখন ওনার কানে যায় না। জেনে একটু গান গেয়েছি, অমনি ওনার মিটিং ফিটিংয়ের 12টা বেজেছে। ভাইয়া,
ডাকটা কানে যেতেই উৎসব বুঝলো যে উষা এসেছে, কিন্তু এই মুহূর্তে একটুও কথা বলতে ইচ্ছে করছে না। বিরক্তিভরা কণ্ঠে উষাকে কিছু বলতে চাইলো, তার আগে উষার পেছনে আরও একটা মুখ দেখতে পেল। অনেক কষ্টে নিজের রাগটা সংবরণ করে উষাকে বলল, বল। আসলে ভাইয়া, তুমি তো গান গাইছিলে। ম্যাম জিজ্ঞেস করছিল যে কে গান গাইছে, তো আমি বললাম যে আমার ভাইয়া। তো তো মানে আসলে তুমি পরে যে গানটা গাইতে ধরে থেমে গেলে না, ওটাই একটু গাইবে আবার। মানে আমরা দুজনেই তোমার ভক্ত, তাই আবদার করছিলাম আর কি। উৎসব অবাক কণ্ঠে বলল,